স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা নিয়ে কিন্তু চারদিকে জোর চর্চা চলছে। রাজনীতির ময়দানে এটা যাকে বলে একদম হট টপিক। সর্বত্র নিউজ পেপার, ডিজিটাল মিডিয়া, পার্লামেন্ট সর্বত্র আলোচনা চলছে এই স্যার নিয়ে। ইদানিং আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করছে এই স্যারের বিরুদ্ধে। স্যার অ্যাকচুয়ালি কি, যেটা আমি বললাম ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা কেন করা হচ্ছে, এটা কে করছে? এটা করছে হচ্ছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা নির্বাচন কমিশন। কেন করছে? এটা করার পেছনে কারণ হচ্ছে নিখুঁতভাবে ভোটার লিস্টটি তৈরি করা। তাদের দেখার দায়িত্ব যারা এলিজেবল, যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বা যাদের অধিকার আছে, এমন একজন ব্যক্তিও যেন এই ভোটার লিস্টের বাইরে না থাকে, এবং যে ইনএলিজেবল, যে ভুলভাবে ভারতের নাগরিক হয়েছে বা যারা মৃত, এমন একজন ব্যক্তিরও নাম যেন ভোটার লিস্টে না থাকে। অর্থাৎ এমন এলিজেবল ব্যক্তি থাকবেন না যার নাম ভোটার লিস্টের বাইরে থাকবে, ঠিক তেমনভাবে এমন ইনএলিজেবল ব্যক্তিও থাকবেন না যার নাম ভোটার লিস্টে থাকবে। এটা এনশিওর করার দায়িত্ব নির্বাচন কমিশনের, ইসিআইয়ের, এবং সেই জন্যই নিখুঁতভাবে যাতে এই প্রসেসটা কমপ্লিট করা যায়, সেটাই হচ্ছে সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো আমরা তো জানি, যারা একটু রাজনীতি নিয়ে চর্চা করি, আমরা খুব ভালো করে অবহিত যে প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গে বলুন বা ভারতের বিভিন্ন জায়গায় যখন ইলেকশন বা নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা দেখি প্রায়শই ভুয়ো ভোটার বা ভূত ভোটার এই জাতীয় টার্ম উঠে আসছে। আমরা পশ্চিমবঙ্গে অনেক দেখেছি, মারা গেছেন তিনিও ভোটার লিস্টে আছেন, এমনকি তিনি ভোট দিয়েও এসেছেন। ঠিক তেমনভাবেই যেহেতু পশ্চিমবঙ্গ এমন একটা জায়গা যেটা অনুপ্রবেশের সমস্যায় জীর্ণ এবং দীর্ণ, এবং অনুপ্রবেশকারীরা ভোটার লিস্টে নাম তুলে ফেলেছেন, ভুয়ো ভোটার তৈরি হচ্ছে, একটা পুল তৈরি হচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে ভুয়ো ভোট বা ভূত ভোট বা ইনএলিজিবল ভোটার্স যারা কিনা ভোটার লিস্টে নাম তুলে ফেলেছেন, তাদের ভোটটা কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি নির্বাচন কমিশনের ওপর দায় বর্তায় যে ভোটার লিস্টকে নিখুঁত করা। এই ভূত ভোটাররা বা যারা মারা গেছেন তাদেরকে লিস্ট থেকে বার করে দেওয়া বা তাদের নাম লিস্ট থেকে বার করে দেওয়া, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া, এগুলো কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব এবং দায় তো বটেই। এবং সেই উদ্দেশ্যেই সার করা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এতদূর পর্যন্ত যদি আমার বক্তব্য বা আমার কথা শোনেন, তাহলে আপনাদেরও মনে হবে যে এটার পেছনে কোনো তো অসৎ উদ্দেশ্য নেই। তাহলে এটা নিয়ে এত বিরোধ প্রদর্শন কেন করা হচ্ছে? বিরোধীরা এত ক্ষেপে গিয়েছে কেন? ইন্ডি জোটকে আবার সংঘবদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে কিছুটা। তো কেন এমন হচ্ছে? নির্বাচন কমিশন একটা তো সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়েছে, তবে কেন এমন করা হচ্ছে? দেখুন, আমাদের দেশ রাজনীতিময়। আমাদের দেশের প্রত্যেকটা ইস্যুর সাথে রাজনীতি রন্ধ্রে রন্ধ্রে জড়িত থাকে, এবং আমাদের দেশের একটা কমন অ্যাপ্রোচ হচ্ছে প্রত্যেকটি জিনিস নিয়েই রাজনীতি করা এবং প্রত্যেকটি ইস্যুর মধ্যে রাজনীতি খোঁজা। এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। রাহুল গান্ধী, যিনি বিরোধী দলনেতা, তিনি অভিযোগ করেছেন যে গতবার যখন উত্তরপ্রদেশে ইলেকশন হচ্ছে, ন্যাশনাল ইলেকশনের সময় উত্তরপ্রদেশে সার এই প্রসেসটা প্রয়োগ করে 10 লক্ষের বেশি ভোটারকে লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে তাদের কাছে অ্যাডুকুয়েট ডকুমেন্ট নেই, হয়তো এদের মধ্যে অনেকে মারা গেছেন, অনেক ভুয়ো ভোটার আছে, অনেক অনুপ্রবেশকারী আছে, যারা যেগুলো ডকুমেন্ট 11টা ডকুমেন্ট রয়েছে তার মধ্যে একটিও প্রদর্শন করতে পারছে না, সেই জন্য তাদের লিস্ট থেকে বার করে দেওয়া হয়েছে। কংগ্রেস বলছে যে এই যে 10 লাখ ভোটার বার হয়ে গেছে লিস্ট থেকে, তারা মূলত মুসলিম এবং দলিত। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে তারা বিজেপির ভোটার নয়। বিজেপি নাকি নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে যে যারা তাদের ভোটার নয় তাদেরকে একটু বুদ্ধি করে এই সার প্রয়োগ করে ভোটার লিস্ট থেকে বার করে দেওয়ার জন্য। এবং সেই জন্যই নাকি নির্বাচন কমিশন সার প্রয়োগ করতে এতটা তৎপর। এবং আগামী বিহার ইলেকশনের জন্য যে প্রাইমারি ড্রাফটটি তারা প্রকাশ করেছে ইসিআই, সেখানে দেখা যাচ্ছে 65 লাখ ভোটার ভোটার লিস্ট থেকে বার হয়ে গেছে।
অর্থাৎ হয় তাদের মধ্যে অনেকে মৃত, নয় তারা তাদের যে ডকুমেন্ট নির্বাচন কমিশনকে সাবমিট করার কথা অ্যাজ এ প্রুফ তারা সেটা দিতে পারেনি। যে কারণেই হোক সেই জন্য তারা লিস্ট থেকে বার হয়ে গেছে। কংগ্রেস বলছে বিজেপি ইচ্ছাকৃতভাবে বিরোধী পার্টির ভোটারদের বার করে দিচ্ছে ভোটার লিস্ট থেকে, যাতে করে নিজের ভোটটাকে তারা ধরে রাখতে পারে, কনসলিডেট করতে পারে এবং বিরোধী পার্টির ভোট এভাবে তারা কমিয়ে দিতে পারে। অর্থাৎ নির্বাচনে বেনিফিট পাওয়ার জন্য বিজেপি নাকি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই সার প্রয়োগ করছে। তো এটা হচ্ছে রাহুল গান্ধীর অভিযোগ। কংগ্রেসের অভিযোগ, মমতা ব্যানার্জিও যেমন এটাকে বলেছে, এই সারকে বলেছে বিজেপির হাতিয়ার। আম আদমি পার্টি বলেছে যে সার প্রয়োগ করে যারা গরিব দলিত তাদেরকে এক প্রকার অত্যাচার করা হচ্ছে, কারণ তাদের বেশিরভাগের কাছেই কোনো ডকুমেন্ট নেই। তো এই সব কারণে এটা একটা রাজনৈতিক অভিসন্ধি প্রণোদিত ঘটনা বলে অনেকে মনে করছেন, বিশেষ করে বিরোধী পার্টির লোকজন। এর পেছনে আরও কিছু প্রুফ রাহুল গান্ধী পেশ করেছেন। তিনি বলেছেন যে বিহারে একজন ভোটার মিন্তি দেবী প্রবাবলি তার নাম, তার নাকি বয়স 124 বছর, তাকে দেখানো হচ্ছে নতুন ভোটার। এরকম আরও অভিযোগ তিনি জমা করেছেন এবং সেটা নিয়ে কোর্ট কাছারিও হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা বলেছে, ইলেকশন কমিশনের 100 বার রাইট রয়েছে সার প্রয়োগ করার, কিন্তু যে সমস্ত অভিযোগ তাদের কাছে জমা পড়ছে, বিরোধী পার্টির থেকেই পড়ুক বা যাদের নাম ভোটার লিস্ট থেকে বার হয়ে গেছে তাদের থেকেই পড়ুক, তাদের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য, তাড়াহুড়ো না করার জন্য এবং সেই অভিযোগগুলো নোটিশের পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো আসে সেগুলো প্রপার স্ক্রুটিনি যেন হয়, সেগুলোর প্রপার ওয়েতে যেন সেগুলোকে অ্যাড্রেস করা হয়, সেটা এনশিওর করার দায়িত্ব সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে দিয়েছে। এবং নির্বাচন কমিশনও বলেছে কোর্টে আজকে যে কোথাও যদি এমন কোনো অভিযোগ আসে এবং দেখা যায় সেখানে নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে, তাহলে কিন্তু তারা নিঃসন্দেহে সেটা শুধরে নেবে। নির্বাচন কমিশন এখানে ফ্লেক্সিবল। দেখুন, সার প্রয়োগ করার তো কিছু ধাপ আছে। প্রথমত ডোর টু ডোর যেতে হবে, সেখান থেকে ডকুমেন্ট কালেক্ট করতে হবে, যে লিস্টের ডকুমেন্টগুলো আছে। যদি ডকুমেন্ট কারোর কাছে অ্যাডিকুয়েট না থাকে তবে কেন নেই সেটারও একটু ছানবিন করতে হবে এবং সব শেষে প্রপার ফিডব্যাক নিয়ে ফাইনাল লিস্ট তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যাদের মনে করছে ভুয়ো ভোটার তাদেরকে লিস্ট থেকে বার করে দেবে, যারা মৃত ভোটার তাদের লিস্ট থেকে বার করে দেবে, যারা সত্যি সত্যি ভোটার তাদেরকে লিস্টে রাখবেন, যারা নতুন ভোটার তাদের নাম নথিভুক্ত করবেন। এগুলো ইলেকশন কমিশনের কাজ। কিন্তু বিষয়টা একটু জটিল হয়ে যাচ্ছে এই কারণে, ধরা যাক নির্বাচন কমিশন একজন ব্যক্তির কাছে গেলেন, সেখানে দেখা গেল সেই ব্যক্তির কোনো ডকুমেন্ট নেই যে ডকুমেন্টগুলো দিয়ে তিনি প্রমাণ করতে পারেন তিনি ভারতের নাগরিক। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন সেই ব্যক্তিকে ভুয়ো ভোটার হিসাবে ধরে নেবে, এবার তাকে ভোটার লিস্ট থেকে বার করে দেবে। অথচ এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সে ভারতের নাগরিক, অথচ নির্বাচন কমিশন এটা মনে করছে না যে সে ভারতের নাগরিক, কারণ তার কাছে প্রপার ডকুমেন্টস নেই। অর্থাৎ কোথাও একটা সারের সাথে মিলে যাচ্ছে এনআরসি, সারের সাথে মিলে যাচ্ছে এই এনআরসি সংক্রান্ত, সিএ সংক্রান্ত যে ইস্যুগুলো আসছে সেই সব কিছু মিলে একাকার হয়ে যাচ্ছে। সার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ইস্যু থাকছে না। বিরোধীরা মনে করছে সারকে এনআরসির প্রথম স্টেপ হিসাবে ব্যবহার করছে বিজেপি এনআরসি ইমপ্লিমেন্ট করতে চাইছে। সারের মাধ্যমে নির্বাচন কমিশনের থেকে তারা বুঝে নিচ্ছে যে কে কে ডকুমেন্ট দিতে পারছে না এবং স্বাভাবিকভাবেই তাদের উপর পরে এনআরসি কেস হবে, কারণ তারা ভারতের নাগরিক নয়, কারণ তারা নির্বাচন কমিশনকে প্রপার ডকুমেন্ট দিতে পারছে না যার মাধ্যমে প্রমাণিত হয় যে তারা ভারতীয়। বায়োমেট্রিক যে আধার লিঙ্কেজ সেটাও তারা প্রোভাইড করতে পারছে না, বার্থ সার্টিফিকেট নেই, তারা যে ভারতে আছেন, তাদের যে পূর্বসূরীরা ভারতে আছে তার কোনো প্রপার ডকুমেন্টস নেই। সুতরাং সারের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীকালে এনআরসি কেস হতে পারে। অর্থাৎ কোথাও একটা সার এনআরসি সব মিলে একাকার হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনকেই কিন্তু দায়িত্বটা নিতে হবে। প্রশাসনকেই দায়িত্বটা নিতে হবে যে সারকে তারা কী করে এক্সিকিউট করবে। যখন কোনো নাগরিকের থেকে আপনি ভোটাধিকার কেড়ে নিচ্ছেন বা তাকে ভোটার লিস্ট থেকে বার করে দিচ্ছেন, সেটা কিন্তু অত্যন্ত
প্রসেসের মাধ্যমে হতে হবে। কারণ এমন যদি হয় যে সে সত্যি সত্যি ভারতের নাগরিক, কিন্তু কোনো কারণে তার কাছে ডকুমেন্ট নেই, তা সত্ত্বেও ভোটাধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সেটা কিন্তু 326 যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আমাদের সংবিধানে রয়েছে, অর্থাৎ অ্যাডাল্ট যারা রয়েছেন তারা সবাই ভোট দিতে পারবেন, তাদের ইকোনমিক ক্লাস কি, তাদের সোশ্যাল ক্লাস কি, কোনো কিছু গ্রাহ্য হবে না। তুমি অ্যাডাল্ট মানে তুমি ভোট দিতে পারবে। এই যে একটা আমাদের সংবিধানের একটা সেরা, অন্যতম সেরা দিক, সেটাকে কিন্তু অ্যাটাক করা হবে। সুতরাং এই জায়গায় কিন্তু প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থাকছে। যদি কোনো নাগরিক সত্যি সত্যি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে না পারে, তাহলে নিঃসন্দেহে ইলেকশন কমিশনের অল্টারনেটিভ কিছু ভাবা উচিত, যে তাকে আরও সুযোগ করে দেওয়ার, তাকে প্রমাণ করার যে সে সত্যি সত্যি ভারতের নাগরিক। এছাড়া যে মৃত ব্যক্তি তাদেরকে বাদ দিয়ে দেওয়া, ভুতুড়ে ভোটার তাদেরকে ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া, এগুলো কাজও কিন্তু খুব নিখুঁতভাবে হতে হবে। এটা অত্যন্ত একটা সৎ উদ্দেশ্য বলে আমি মনে করি, এটা হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু কোথাও যদি এমন ঘটনা ঘটে যেখানে 124 বছরের মহিলাকে নতুন ভোটার হিসেবে দেখানো হয়, কোথাও যদি এমন ঘটনা ঘটে সেখানে একই পরিবারে হয়তো অত ঘরে 10 জন থাকেই না, অথচ 10 জনের নাম ভোটার লিস্টে আছে, এই ব্যাপারগুলো যদি ঘটে এবং কোথাও যদি এটা প্রমাণিত হয় যে কেন্দ্রীয় শাসক দল যে শাসনের ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছে তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, তাহলে কিন্তু সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের ভরসা ধাক্কা খাবে। সেই জন্য আমার মতে স্যার অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। এটার মাধ্যমে যেমন ভুতুড়ে ভোটারদের চিহ্নিত করা যাবে, এটার মাধ্যমে যেমন যে সমস্ত মানুষ নেই এখন আর, তাদেরকে ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া যাবে, নতুনরা যারা ভোট দেবেন তাদের নাম প্রপারলি এন্টাইটেলড হবে, একটা নিখুঁত ভারসাম্যভাবে রক্ষিত হবে, প্রপার প্রসেসের মাধ্যমে সার্চ টেকনিকটি এক্সিকিউট করা হবে। যাদের নাম ভোটার লিস্ট থেকে বার করে দেওয়া হলো প্রপার ডকুমেন্ট না দেওয়ার জন্য, তাদেরকে আরও সুযোগ দেওয়া হবে যাতে করে তারা তাদের নাগরিকত্ব বা ভোটাধিকার প্রমাণ করতে পারে। তো এই প্রসেসগুলো যদি ফলো করা হয়, আমার মনে হয় স্যার একটা সফল উদ্যোগ হবে। নচেত এটা রাজনৈতিক যে চোরাবালি সেখানেই আটকে থাকবে, বিরোধীরা এর বিরোধ করবে, শাসক দল এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এবং এটা নিয়েই রাজনৈতিক পারদ চড়বে। আমার মনে হয় রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু সারের মতো উদ্যোগ নেওয়া উচিত এবং সত্যি সত্যি ভোটার লিস্টটি কিন্তু পরিশুদ্ধ করা উচিত। অনেক বেনজল ঢুকেছে, সেগুলোকে বের করে যাদের ভোটাধিকার রয়েছে তাদের মাধ্যমেই আমাদের দেশের ভবিষ্যতের নেতারা নির্বাচিত হবেন, তারা পার্লামেন্টে যাবেন এবং দেশ গড়ার কাজ করবেন নিখুঁতভাবে। এটাই অভিপ্রেত। তো এই ছিল আজকের আলোচনা। যদি কোথাও আপনাদের অন্য কোনো মত থাকে বা এই প্রেক্ষিতে আমি যেগুলো কথা বললাম তার প্রেক্ষিতে আপনাদের কোনো ভার্সন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আলোচনার মঞ্চ, এটা আলোচনার চ্যানেল, এখানে আলোচনা চলতেই পারে, ব্যক্তিগত কোনো ইস্যু নেই, টানাপোড়েন নেই, যার যেটা মনে হয় বলবেন, অবশ্যই আলোচনা চলবে। ধন্যবাদ, ভালো থাকবেন।